ভারতের দৈনিক শনাক্ত 1.5 লাখ ছাড়ালো, ভয়ঙ্কর বিপদে রয়েছে এবার নরেন্দ্র মোদী সরকার। যুক্তরাষ্ট্র থেকে কেনা ক্ষেপণাস্ত্র ছুটছে পাকিস্তান, ভয়ঙ্কর বিপদে এবার ভারত। কাজাকিস্তানে রুশ হস্তক্ষেপের বিষয়ে মার্কিন সমালোচনার জবাব দিল রাশিয়া। ইরাকে সুলাইমানি স্মরণ সভা বন্ধের চেষ্টা, নিহত 2। পাকিস্তানে তুষারপাতে আটকা পড়ে 23 পর্যটকের প্রাণহানি। এবং সর্বশেষ জানিয়ে দেব, ফের রক্তাক্ত নাইজেরিয়া, 200 গ্রামবাসীকে গুলি করে হত্যা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ভারতের দৈনিক শনাক্ত 1.5 লাখ ছুঁই। এবার ভয়ঙ্কর বিপদে রয়েছে নরেন্দ্র মোদী সরকার। ভারতের চারদিকে বিপদে পড়ার কারণে একমাত্র কারণ হিন্দুত্ববাদী সংগঠন নরেন্দ্র মোদী সরকার। আর এই হিন্দুত্ববাদী সংগঠন থেকেই ভারতে একের পর এক মুসলিম নির্যাতন, অপহরণ এবং মুসলিম জায়গা দখলদারিত্ব করার হুঙ্কার এবং মুসলিমদেরকে পুড়িয়ে হত্যা করার হুমকি, একের পর এক মুসলিমদেরকে নির্যাতন চালিয়ে যাচ্ছে ভারত। এবং চারিদিক থেকে মুসলিমদেরকে মারার পরিকল্পনা চক্রান্ত করছে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই ভয়ঙ্কর বিপদগামী মুসলিম বিদ্বেষীমূলক এই হিন্দুত্ববাদী সংগঠনকে আল্লাহ ছেড়ে দেবেন না। এ কারণেই চারিদিক থেকে ভয়ঙ্কর বিপদে এবার রয়েছে ভারত। একদিকে হামলা এবং উপর থেকে আল্লাহর গজব পড়ছে। এবার প্রতিদিন নিয়মিত এখন 1.5 লাখ সংক্রমণে আক্রমণাত্মক হয়েছে। আর এতে ভয়াল বিপদে পড়েছে নরেন্দ্র মোদী সরকার। আপনি কি বিশ্বাস করেন এই ভারতের কারণেই ধ্বংস হবে এবং ধ্বংস হবে নরেন্দ্র মোদীর কারণেই? এতে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। ভারতের দৈনিক শনাক্ত 1.5 লাখ ছাড়লো। ভারতে একদিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা 1.5 লাখ ছাড়িয়েছে। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 3,500। গত বছরের মাঝামাঝি সময়ে ডেল্টা ভেরিয়েন্টের দাপটে বিপর্যয়কর পরিস্থিতি সামলে ভারতের রোগীর সংখ্যা কমে এলেও ডিসেম্বরের শেষ দিকে আবারও শনাক্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত 24 ঘন্টায় পুরো ভারতে 1,59,632 জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, যা আগের দিনের চেয়েও 13% বেশি। দৈনিক নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে 10.21% পৌঁছেছে। মহামারীর 2 বছরে ভারতে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা 3,55,00,000 ছাড়িয়ে গেছে। গত একদিনে আরো 327 জন মারা যাওয়ার কোভিডে মোট মৃত্যু পৌঁছেছে 4,83,790 জনে। গত একদিনে কেবল মহারাষ্ট্রে 41,000-এর বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। মুম্বাই ও দিল্লি 2 শহরেই শনাক্ত হয়েছে 20,000-এরও বেশি রোগী। ভারতের সক্রিয় কোভিড রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5,90,611 জনে। হাসপাতালে ভিড় বাড়তে থাকায় বিভিন্ন রাজ্যে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গত বছরের নভেম্বরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা শনাক্ত ওমিক্রন পুরো বিশ্বেই আতঙ্ক তৈরি করেছে। ভারতের 28টি রাজ্যের মধ্যে 27টিতেই ছড়িয়ে পড়েছে এ ধরন। রোগীদের মধ্যে যাদের নমুনা নিয়ে ভাইরাসের জিনোম সিকোয়েন্স বিশ্লেষণ করা হয়েছে, তাদের মধ্যে আরো 616 জনের মধ্যে ওমিক্রনের সংক্রমণ ধরা পড়েছে। গত একদিনে সব মিলিয়ে 3,623 জনের মধ্যে ওমিক্রনের সংক্রমণ ধরা পড়ল ভারতে। মোট কোভিড শনাক্তের পাশাপাশি ওমিক্রন আক্রান্তের দিক দিয়েও শীর্ষে মহারাষ্ট্রে, সেখানে ওমিক্রনে আক্রান্ত 1000 ছাড়িয়েছে। এরপরেই রয়েছে দিল্লি। ভারতের রাজধানী শহরে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন 513। ভারতের কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR বলেছে, করোনা ভাইরাসের ডেল্টা ধরনকে টেক্কা দিয়ে ওমিক্রন এখন প্রাধান্য বিস্তার করেছে ভারত জুড়ে। ওমিক্রনের সুনামিতে ফেব্রুয়ারি প্রথম 15 দিনের মধ্যেই ভারত কোভিড সংক্রমণের তৃতীয় ঢেউ চূড়ায় পৌঁছাতে পারে বলে মাদ্রাজ IITর এক সমীক্ষায় উঠে এসেছে। এই পরিস্থিতিতে করণীয় ঠিক করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকেলে ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে NDTV এক প্রতিবেদন জানিয়েছে। সর্বশেষ গত বছরের 24শে ডিসেম্বর কোভিড বিষয়ে বৈঠক করেছিলেন মোদী। সে সময় তিনি ভারতের সংক্রমণের তৃতীয় ঢেউয়ের ব্যাপারে সবাইকে সতর্ক হতে বলেছিলেন। যুক্তরাষ্ট্র থেকে কেনা ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান, এবার ভারত ভয়ঙ্কর বিপদে রয়েছে। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের লক্ষ্যে যে ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাকিস্তান নিয়েছে তা ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছে দেশটি। বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে ভারতের সেনা, নৌ ও বিমান বাহিনীর এক যৌথ ব্রিফিংয়ে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে ভারতের সশস্ত্র বাহিনী একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ হাজির করে। ভারতের দাবি, এই ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের F-16 যুদ্ধ বিমানে ব্যবহার করা হয়েছিল। আর এই বিমানটি দিয়েই তারা 2 দিন আগে ভারতের বিমানকে ভূপাতিত করে। ভারতের অভিযোগ, এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র থেকে কিনেছে
দিয়েছে ইসলামাবাদ। এই অস্ত্র কেনার সময় তাদের অঙ্গীকার ছিল এগুলো জঙ্গিবাদ দমনে ব্যবহার করবে, আর এই ক্ষেপণাস্ত্রই এখন ভারতের দিকে ছোড়া হচ্ছে। পাকিস্তান সামরিক স্থাপনা লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে উত্তেজনা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। ক্ষেপণাস্ত্রটি মূলত অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল বা এমরাম নামে পরিচিত। এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের MiG-21 ভীষণ যুদ্ধ জাহাজটিকে ভূপাতিত করেছে তারা। এই ঘটনায় পাকিস্তানের সেনাবাহিনীর হাতে ধরা পড়েন ভারতের যুদ্ধ বিমানের পাইলট অভিনন্দনকে ছেড়ে দেওয়ার পাকিস্তানের সিদ্ধান্তে খুশি জানিয়ে ভারতের বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল আরজি কাপুর বলেন, উইং কমান্ডার পাইলট অভিনন্দনকে ছেড়ে দেওয়ার ঘোষণায় আমরা খুশি। আমরা তাকে ফিরে পাবো জেনে অত্যন্ত খুশি। আমরা এটিকে শুধু জেনেভা কনভেনশনের চুক্তি বাস্তবায়ন হিসেবেই দেখছি। আরজি কাপুর বলেন, আমরা যা করতে চেয়েছিলাম তা করেছি। দেখানোর জন্য আমাদের কাছে প্রমাণও আছে। এসব দেখানোর সিদ্ধান্ত রাজনৈতিক নেতৃত্বের উপর নির্ভরশীল। এর আগে বৃহস্পতিবার পার্লামেন্টে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতীয় পাইলট অভিনন্দনকে শুক্রবার মুক্তি দেওয়া হবে। তিনি এও বলেন, অভিনন্দনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে ভারত যদি পাকিস্তানের দুর্বলতা ভাবে তবে ভুল করবে। প্রসঙ্গত, গত 14 ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধা সামরিক বাহিনীর গাড়ি বহরে হামলায় অন্তত 44 সেনা নিহত হন। এ আত্মঘাতী হামলায় দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ। ভারত এই হামলার পেছনে পাকিস্তানের মদত রয়েছে বলে দাবি করে আসছে। এই হামলার জেরে গত মঙ্গলবার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী। হামলায় 200 থেকে 300 জঙ্গি নিহত হন বলে দাবি করেছে দেশটি। এখানেই থেমে নেই। গত বুধবার পাকিস্তান সীমান্তে ভারতীয় 2 যুদ্ধ বিমানকে ভূপাতিত করেন পাকিস্তান সেনারা। জবাবে ভারত পাকিস্তানের 2টি যুদ্ধ বিমানকে ভূপাতিত করে। ঘটনা প্রবাহে পাকিস্তান বাহিনীর হাতে বন্দী হন দেশটির এক পাইলট, আর পাকিস্তান হারায় একটি যুদ্ধ বিমান। কাজাকিস্তানের রুশ হস্তক্ষেপের বিষয়ে মার্কিন সমালোচনার জবাব দিল রাশিয়া। কাজাকিস্তানের সামরিক হস্তক্ষেপের বিষয়ে মার্কিন সমালোচনার জবাব দিয়েছে রাশিয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সমালোচনার জবাবে বলেছে, যৌথ নিরাপত্তা চুক্তির আওতায় গঠিত সংস্থা CSTO এর কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন আওতায় কাজাকিস্তানের শান্তি মিশন চালানো হচ্ছে। রাশিয়া ও সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোর মধ্যে হওয়া চুক্তির আওতায় রাশিয়া তাদের সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার এমন সংবাদ প্রকাশ করেছে ইয়ানি শাফাক। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তার টেলিগ্রাম চ্যানেলে লেখা এক পোস্টে বলেন, কাজাকিস্তানের সরকারের অনুরোধ রাশিয়ান কর্তৃপক্ষ দেশটিতে CSTO এর আওতায় যে শান্তি মিশন পাঠিয়েছে তা সম্পূর্ণ বৈধ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সমালোচনার জবাবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এমন কথা বলেন। এর আগে কাজাকিস্তানকে সতর্ক করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, কাজাকিস্তান থেকে রুশ সেনাবাহিনীকে ফেরত পাঠানো কঠিন হবে। তিনি আরো বলেন, পূর্বের ইতিহাস থেকে শিক্ষা নিন। যখন রাশিয়ানরা আপনাদের দেশে প্রবেশ করবে তখন তাদের ফেরত পাঠানো কঠিন হবে। ব্লিংকেনের এমন কথার জবাবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, তার কথাবার্তা হলো অভদ্র জোকারের মতো। কারণ যখন যুক্তরাষ্ট্র কোনো দেশে যায় তখন ওই দেশের মানুষদের বেঁচে থাকা কঠিন হয়ে যায়। তিনি আরো বলেন, মার্কিন সেনাবাহিনী যে দেশে যায় সেখানে ধর্ষণ ও লুটতরাজ চালায়। যুক্তরাষ্ট্রের এসব কর্মকাণ্ড শুধু বর্তমানের ঘটনা নয়, অতীতেও তারা একই কাজ করেছে। যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার 300 বছরের ইতিহাস হলো ধর্ষণ ও লুটতরাজের ইতিহাস, এবং তার ভুক্তভোগী হলেন উত্তর আমেরিকা মহাদেশের রেড ইন্ডিয়ান, কোরিয়ান, ভিয়েতনামি, ইরাকি, পানামিয়ান, যুগ্নস্লাভ, লিবিয়ান ও সিরিয়ান জনগণ। এছাড়াও আরো অনেক দেশ আছে যেখানে মার্কিনীরা অনাহুত মেহমান হয়ে এসে আর যায়নি এবং ওই দেশগুলোর মানুষকে দুর্ভাগ্যের সাগরে নিপাতিত করেছে। সূত্র ইয়ানি শাফাক। ইরাকে সোলাইমানি স্মরণ সভা বন্ধের চেষ্টা, নিহত 2। ইরাকে নিহত ইরানি সামরিক কমান্ডার কাসেম সোলাইমানির স্মরণ সভা কেন্দ্র করে 2 বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার ইরাকের কুতের শহরে এই ঘটনা ঘটে। তথ্য নিশ্চিত করেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, 150 থেকে 200 জন বিক্ষোভকারী বাগদাদ থেকে প্রায় 160 কিলোমিটার দক্ষিণ পূর্বে ইরাকি শহর কুতে সোলাইমানির স্মরণ সভায় হামলা চালায়। তিনি আরো বলেন, অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক আগেই বিক্ষোভকারীরা স্মরণ সভায় উপস্থিত হয় এবং অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। সোলাইমানি এবং মোহান্দিসের প্রতিকৃতি ছিঁড়ে ফেললে ফলে সশস্ত্র সদস্যরা গুলি চালিয়ে 2 বিক্ষোভকারীকে হত্যা করে। 2020 সালের 3 জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে 2 কমান্ডারকে হত্যা করে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর কোদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মোহান্দিস। ইরাকের বিভিন্ন প্রদেশ থেকে লোকজন রাজধানী বাগদাদে
আসেন। এরপর তারা একযোগে কাসেম সোলাইমানিকে হত্যাকাণ্ডের স্থলে যান। সেখানে তারা একটি স্মরণ সভায় যোগ দেন। এর আগে শনিবার জেনারেল সুলাইমানি ও আবু মাহান্দির স্মরণে বাগদাদে বিশাল সভা অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন 10 লাখ মানুষ। স্মরণ সভা থেকে সম্মিলিত কণ্ঠে দাবি জানানো হয় যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। পাকিস্তানে তুষারপাতে আটকা পড়ে 23 পর্যটকের প্রাণহানি। ভারী তুষারপাতে পাকিস্তানের উত্তরাঞ্চলে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23 জনে। এর মধ্যে 10 শিশু রয়েছে। মরি শহরে তুষার দেখতে আসা পর্যটকদের প্রায় হাজারো গাড়ি আটকা পড়েছে। ধারণা করা হচ্ছে প্রচন্ড ঠান্ডায় জমে মারা গেছেন পর্যটকরা। জরুরি বিভাগ জানিয়েছে এক পুলিশ ও তার স্ত্রী সহ পরিবারের 6 সদস্য মারা গেছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ জানিয়েছেন, রাজধানী ইসলামাবাদের উত্তরে অবস্থিত মরি শহরে তুষার উপভোগ করতে সম্প্রতি বহু পর্যটক এখানে ঘুরতে আসেন। প্রায় 10,000-এরও বেশি গাড়ি নিয়ে এখানে ভিড় করেন পর্যটকরা। কিন্তু শুক্রবার ভারী তুষারপাত ও ঝড়ো বাতাস শুরু হলে বহু গাড়ি আটকা পড়ে। শনিবার পরিস্থিতির আরো অবনতি হয়। এই অবস্থায় ওই অঞ্চলটিকে দুর্যোগপূর্ণ পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুষারে গাড়ি আটকে থাকার ছবি ছড়িয়ে পড়েছে। পুলিশের তথ্য মতে 6 জনকে গাড়ির ভেতরে বরফে জমা অবস্থায় মৃত পাওয়া গেছে। আটকে পড়াদের খবর পেয়ে সহায়তায় এগিয়ে আসেন সেখানকার স্থানীয়রা। কম্বল এবং খাবার দিয়ে প্রাথমিকভাবে সাহায্য করেন তারা। তাদের উদ্ধার করে স্থানীয় স্কুলে আশ্রয় দেওয়া হয়েছে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। ইতিমধ্যে উদ্ধার তৎপরতা নেমেছে সেনাবাহিনী। মরি শহর সমুদ্র পৃষ্ঠ থেকে 7,500 ফুট উঁচুতে 19 শতকে মরি শহরে তৈরি করে ব্রিটিশরা। সেখান সেনাদের চিকিৎসা সহায়তার জন্য ব্যবহার করা হতো। ফের রক্তাক্ত নাইজেরিয়া, 200 গ্রামবাসীকে গুলি করে হত্যা। ফের রক্তাক্ত নাইজেরিয়া লাগাতার দুষ্কৃতী হামলায় উত্তর পশ্চিম নাইজেরিয়ায় মৃত্যু হলো অন্তত 200 জনের। এখনো নিখোঁজ বহু। সপ্তাহের শুরুতেই দুষ্কৃতিকারীদের ঘাঁটির দখল নিয়েছিল সেনা ও পুলিশ বাহিনী। তার ওই প্রত্যাঘাত হিসেবে নিরীহ গ্রামবাসীদের হত্যা করলো দুষ্কৃতীরা। যদিও হত্যা লীলার নৃশংসতার কথা স্বীকার করেনি দেশটির প্রশাসন। বহুদিন ধরে উত্তর পশ্চিম এবং মধ্য নাইজেরিয়া দস্যুদের ঘাঁটি। লুটপাট, ধর্ষণ, অপহরণ, খুন, জখম প্রতিদিনের ঘটনা। তবে 2020 সাল থেকে এ ধরনের ঘটনার সংখ্যা আরো বেড়েছে। অভিযোগ, নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ, আর সেই সুযোগই নিয়েছে দস্যুরা। সরকারি সূত্রের খবর, জানুয়ারির শুরু থেকে দস্যুদের ঘাঁটি দখলের লড়াই চলছিল। আকাশপথে সে সকল এলাকায় হামলা চালিয়েছিল সেনাবাহিনী। সেই হামলায় একাধিক দুষ্কৃতীকেও হত্যা করা হয়। তার ওই বদলা নিতে উত্তর পশ্চিম নাইজেরিয়ার জামফারা প্রদেশের একের পর এক গ্রামে হানা দেয় দস্যু দল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সূত্র খবর, শনিবার বাইকে চেপে প্রায় 300 জন জামফারা প্রদেশের পর 8টি গ্রামে হামলা করে। নির্বিচারে গুলি চালাতে শুরু করে তারা। নৃশংস হত্যা লীলা থেকে রক্ষা পায়নি কেউই। যুবক যুবতী থেকে শিশু বৃদ্ধ সকলকে হত্যা করে তারা। অন্য আরেকটি ঘটনায় 30 জনকে হত্যা করেছে দস্যুরা। যদিও 200 জনের মৃত্যুর কথা মানতে নারাজ নাইজেরিয়া সরকার। তাদের দাবি, প্রত্যাঘাতে 54 জনের মৃত্যু হয়েছে। যদিও স্থানীয়দের দাবি সংখ্যা এর অন্তত 4 গুণ। শনিবার ওই গ্রামগুলি দখল নিয়েছে সেনাবাহিনী। জানা গেছে গণকবরে নিহতদের সমাধিস্থ করা হয়। এদিকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, দমন অভিযান চলছে। সেনাবাহিনী দস্যুদের একাধিক হাতিয়ার সম্পত্তি দখল করেছে। আম জনতাকেও রক্ষা করতে সেনা ভবিষ্যতে অভিযান চালাবে।